নমস্কার, বন্দে মাতারম। ভারতবর্ষ 2025-এর শুরুতে আমার যা যা প্রেডিকশন ছিল তার প্রতিটা কিন্তু আপনারা দেখেছেন। জুলাই মাসে অর্থাৎ ভারতবর্ষে 2025 অর্ধেকের আমরা দেখলাম, আর বাকি অর্ধেক কি ফল পেতে চলেছি সেটা নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব। প্রথমেই বলবো, আপনারা এই ধরনের অনুষ্ঠান দেখতে খুব চাইছেন, আমাকে জানাচ্ছেন, চেম্বারে এসে জানাচ্ছেন যে দিদি আপনি একটু এক্সপ্লেন করুন। গ্রহ রাশি এগুলো তো আপনি বলেনই, তার পাশাপাশি ভারতবর্ষ বা অন্যান্য দেশে কি হতে চলেছে সেটা নিয়েও একটু আলোচনা করুন। প্রথম কথাই বলবো, 1947-এ 15 আগস্ট যে প্ল্যানেটারি পজিশন ছিল এবং আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী রয়েছেন তার যে প্ল্যানেটারি পজিশন, কারণ তার কিছু ডিসিশন কিন্তু আমরা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু পেয়ে থাকি। আর বছরের প্রথম থেকেই আমরা যে প্ল্যানেটারি পজিশন, কারণ আমি যেহেতু একজন অ্যাস্ট্রোলজার, আমি অন্যান্য কিছু হয়তো বুঝি না, কিন্তু প্ল্যানেটারি কানেকশন কি ফল দিতে পারে, কি হতে চলেছে, কারণ আগেও যখন যুদ্ধকালীন পরিস্থিতি ছিল তার আগে প্ল্যানেটারি পজিশন কি ছিল, মহাভারতের যে সময় যুদ্ধ হয়েছিল সেই সময়ও কি প্ল্যানেটারি পজিশন ছিল, এইগুলো কিন্তু আমাদের একটা রিসার্চের মতন। কাজে সেই জায়গা থেকে বলবো যে আমরা কিন্তু এই জুলাই মাসের পর থেকে একটা বিরাট চেঞ্জ কিন্তু দেখতে পাবো। 2022 সাল থেকেই কিন্তু আমরা যুদ্ধকালীন পরিস্থিতি দেখতে পাচ্ছি। অর্থাৎ অনেকেই জিজ্ঞেস করেন যে দিদি তৃতীয় বিশ্বযুদ্ধ কি আমরা কবে পাবো? অলরেডি তো শুরু হয়ে গেছে, কারণ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ দিয়ে 2022 সাল থেকে একটা যুদ্ধের একটা শঙ্খ কিন্তু অলরেডি বেজে গেছে। একটার পর একটা দেশের সাথে কিন্তু যুদ্ধ পরিস্থিতি আমরা প্রবলভাবে দেখতে পাবো। যদিও ভারতবর্ষের দ্বিতীয় ভাবটা খুব ভালো রয়েছে, যার ফলে কিন্তু অর্থনৈতিক জায়গায় কিন্তু জিডিপিতে আমরা কিন্তু অনেকটা উচ্চ স্থানে কিন্তু ভারতবর্ষ আস্তে আস্তে এগিয়ে যাব, যেটা আমরা জুলাই মাসের পর থেকেও দেখতে পাবো। কিন্তু যে প্রবলেমগুলো আমরা প্ল্যানেটারি পাচ্ছি, একমাত্র হচ্ছে মঙ্গল রাহু, এই যে অঙ্গারাযোগ সৃষ্টি হয়েছে, এই অঙ্গারাযোগ কিন্তু প্রচুর অগ্নিকাণ্ডকে নির্দেশ করছে, প্লেন ক্র্যাশকে নির্দেশ করছে। অলরেডি আমরা বছরের শুরু থেকে যদি দেখি বড় বড় দুর্ঘটনা কিন্তু পাচ্ছি। আমরা কুম্ভ মেলায় প্রচুর মানুষের মৃত্যু মিছিল দেখেছি, দিল্লিতে আমরা পদপিষ্ট হয়ে প্রচুর মানুষের মৃত্যু দেখেছি, তারপরে কিন্তু আমরা পাহেলগাঁওতে মৃত্যু মিছিল দেখলাম, তার পাশাপাশি কিন্তু আমাদের প্লেন ক্র্যাশ আহমেদাবাদে সেটা দেখলাম, এবং নেপালেও কিন্তু একটা ভয়াবহ প্লেন ক্র্যাশ আমরা দেখলাম। তার পাশাপাশি কিন্তু দুবাইতে একটা প্রচুর বড় বাড়ি 64 না 84 এরকম তলা আছে, সেটাও কিন্তু আমরা জ্বলতে দেখেছি। অর্থাৎ প্রচুর বড় বড় অগ্নিকাণ্ড কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু এই জুলাই মাসের পর থেকে আমি বারবার বলছি, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, কেরালা, এই সব জায়গাগুলোকে কিন্তু কাশ্মীর, এই সব জায়গা কিন্তু প্রচুর জলপ্রপাত কিন্তু আমরা পাবো। অর্থাৎ সুনামির মতন জিনিস কিন্তু আমরা দেখতে পাবো। অন্ধ্রপ্রদেশেও কিন্তু এই চান্সেস কিন্তু প্রবলভাবে রয়েছে। কাজেই কোস্টাল এরিয়াগুলো কিন্তু ভীষণভাবে সতর্কতায় থাকতে হবে। আর একটা জিনিস যেটা দেখতে পাবো, সেটা আপনারা অনেকেই হয়তো ফলো করবেন, আপনারা যারা মিডিয়া দেখেন বা আপনারা যারা বিচক্ষণ ব্যক্তি, আমি জ্যোতিষের মাধ্যম দিয়ে বলছি, যেহেতু কিন্তু এই মুহূর্তে বৃষ রাশির চতুর্থে অর্থাৎ কেতুর অবস্থান রয়েছে এবং সেটা সিংহ রাশির ঘর। সিংহ মানে রাজাকে নির্দেশ করছে, অর্থাৎ আমাদের এই দেশের রাজার বিরুদ্ধে কিছু কথা আমরা কিন্তু দেখতে পাবো, সমালোচনা দেখতে পারবো। অর্থাৎ নরেন্দ্র মোদীজির সম্পর্কে আমরা নানান সমালোচনা দেখতে পাবো, নানান রকম তাকে বিদ্রুপ করতে দেখতে পাবো।
আর একটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা সবসময় আমি যেহেতু ম্যান্ডেন অ্যাস্ট্রোলজিতেও প্রেডিকশন করি আপনাদের, আর দেশের যখন বলতে হবে সেখানে ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি কাজ করবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে গৃহ হচ্ছে কেতু, অর্থাৎ দেশের আভ্যন্তরীণ শত্রুতাও কিন্তু বাড়বে। ছোট ছোট কিন্তু গ্রুপ করে করে কিন্তু সন্ত্রাসবাদী তৈরি হবে, যেটার মাথা হয়তো পাকিস্তান বা অনেক বড় জায়গায় রয়েছে। কিন্তু এই সময় আমাদের যে জায়গাগুলোতে আমরা ডিস্টার্ব পাবো, সিঙ্গেল কোনো পার্সনের দ্বারা ক্ষতি করা বা এরকম জঙ্গি নাশকতা। দেখুন, হিন্দু মুসলিম হচ্ছে আমরা সকলেই মানুষ, অর্থাৎ ভারতবর্ষে যারা আমরা হিন্দু মুসলিম থাকি তারা কিন্তু আমরা প্রত্যেকেই ভারতীয়, কিন্তু দেশের বিরুদ্ধে গিয়ে যেই কাজ করবে তারা কিন্তু হবে সন্ত্রাসবাদী এবং দেশকে তারা ক্ষয় করতে চাইছে, বিনাশ করতে চাইছে, সাধারণ মানুষের মৃত্যু মিছিল করতে চাইছে। এই ধরনের সমস্যা আমরা জুলাই থেকে আগস্ট পর্যন্ত, সেপ্টেম্বরের মিডল পর্যন্তই ধরুন, আমরা কিন্তু বিশেষত পাবো হচ্ছে উত্তরপ্রদেশে এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে। এই ধরনের জায়গাগুলো আমি আবারও বলছি, এখানে কিন্তু নতুন কোনো জঙ্গি গোষ্ঠী ছোট ছোটভাবে সিঙ্গেল তারা কিন্তু কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে ক্ষতি করা, এই ধরনের জিনিস কিন্তু আমরা পাবো। সেই জায়গাগুলোর ইঙ্গিত দিচ্ছে। এবং বর্ডার জায়গাগুলো, বর্ডারের যে মেন জায়গা, সেখানে যেহেতু রাহুর এখানে একটা অবস্থান দেখতে পাচ্ছি, বর্ডারের জায়গা থেকেও কিন্তু আমরা একটা যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু প্রবলভাবে পাবো। এবং এর পাশাপাশি যেটা পাবো, এই বছরের 6 মাস শেষের দিকে ভারতবর্ষের যারা শত্রু তাদের আস্তে আস্তে কিন্তু মুখোশটা ছিঁড়ে যাবে। এতদিন যারা ভারতবর্ষকে বন্ধু বন্ধু এই ধরনের কথা বলে আসছিলেন, তাদের আস্তে আস্তে কিন্তু একটা ডুয়েলিটি, কখনো পাকিস্তানের সাপোর্ট করছে, কখনো ইন্ডিয়াকে সাপোর্ট করছে। তাছাড়াও চায়না বলুন, আপনার পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, এরা কিন্তু ইন্ডিয়াকে ঘিরে ফেলার একটা চেষ্টা করবে, দাবিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী, তারও কিন্তু হরস্কোপ এই সময় খুব সবল রয়েছে। এবং ভারতবর্ষের কিন্তু সেপ্টেম্বরের 9 সেপ্টেম্বর থেকে কিন্তু আমরা মঙ্গলের দশা পাচ্ছি। আর মঙ্গলের অবস্থান যে সময় আমাদের ভারতবর্ষর স্বাধীনতা হয়েছিল খুবই স্ট্রং পজিশন ছিল, যার ফলে যুদ্ধকালীন পরিস্থিতি এলেও আমরা কিন্তু তার মোকাবিলা করতে পারবো। ভারতবর্ষ অন্যান্য দেশ থেকে, এই যে এতদিন পর্যন্ত মানুষ অ্যাব্রডে যাবে, সেখানে চাকরি করবে, এই মানসিকতা ছিল, এখন কিন্তু দেখবেন প্রতিটা দেশ থেকে মানুষ কিন্তু ভারতবর্ষে আসতে চাইছে। ভারতবর্ষে আরেকটা প্লাস পয়েন্ট জিনিস হচ্ছে আধ্যাত্মিকতা। ভারতবর্ষে যে হোম যজ্ঞ, নানা পূজা পাঠ নিয়ম, এগুলো যে হয়, মানুষের মধ্যে একটা ডিসিপ্লিন যে রয়েছে, তাতে কিন্তু আমরা অনেক অংশে কিন্তু আমাদের আঘাত থেকে, কারণ যজ্ঞ হচ্ছে কি ত্যাগ স্বীকার করা, যজ্ঞের মাধ্যম দিয়ে, যজ্ঞ হচ্ছে জনসমষ্টি, এবং যজ্ঞ পুজো আহুতি এগুলো করলে মানুষের মনের কিন্তু একটা পজিটিভনেস আসে, আমাদের যে ষণ্ডারি চক্র রয়েছে সেটি অনেক বেশি ব্যালেন্স হয়। এবং এখন আপনারা দেখবেন আগের তুলনায় অনেক জায়গা থেকে পুজো ব্যাপারটা অনেক বেশি চলে এসছে। আপনারা খেয়াল করে দেখবেন, আজ থেকে 15 বছর আগে পুজোর যে পরিকাঠামো ছিল, সেটা গণেশ পুজো হতে পারে, সেটা হনুমানজির পুজো হতে পারে, সেটা বাবা ভোলেনাথের পুজো হতে পারে, মানে যে প্রকটভাবে আমরা যে দেখতে পাচ্ছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানুষ পুজো দেওয়ার যে পরিক্রম করার যে মানসিকতা, এগুলো কিন্তু এই 6 মাসে আরও বেশি বাড়বে। এবং তার সাথে কিন্তু লাফিয়ে লাফিয়ে কি বাড়বে? সোনার দাম। কাজেই আপনারা যারা সোনা কিনে রেখে দিতে চাইছেন, যাদের অর্থ আছে, তারা প্রচুর প্রফিট করবেন 2026-এ, অর্থাৎ 1.5 লাখ টাকা ছাড়িয়ে যাবে। আমি যেটা বলেছিলাম 1 লাখ টাকা টাচ করে যাবে, সেটাই হয়েছে। আর 2026-এ কিন্তু আমরা মার্চ এপ্রিলের মধ্যেই 1.5 লাখ টাকা দেখতে পাবো সোনার জায়গা। কিন্তু রূপো পিছিয়ে থাকবে না, রূপো কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠতে থাকবে। অনেকে আগে রূপোকে পাত্তাই দিতে চাইতো না, রূপো আবার অ্যাসেট নাকি, কিন্তু আপনাদের প্রত্যেকটা জায়গা, আমার একটা অনুষ্ঠানও দেখবেন যে রূপোকে বসে আনো, রূপো কোথায় কোথায় এখনকার লাগছে, এআই সিস্টেমের সমস্ত কিছুতে কিন্তু রূপোর প্যানেলে যে বোর্ডটা তৈরি হচ্ছে রূপোর মাধ্যম দিয়ে করা হচ্ছে, যার ফলে কিন্তু তার ডিমান্ড বাড়ছে। আর যখনই কোনো জিনিসের ডিমান্ড বাড়ে
অটোমেটিকলি তার কিন্তু আস্তে আস্তে কিন্তু রাইজিং দর কিন্তু বাড়তে থাকে। যেহেতু কিন্তু নেক্সট বছর রবির বছর, আর সোলার প্যানেলের চাহিদা প্রচুর বেড়ে যাবে। আর এই সোলার প্যানেল তৈরি করার ক্ষেত্রে রূপোর কিন্তু অপরিহার্য, অর্থাৎ রূপোর কাজে লাগবে, কাজে রূপোর দাম বৃদ্ধি পাবে। তার পাশাপাশি তামা সেক্টর কিন্তু প্রচুর আস্তে আস্তে এগিয়ে যাবে। কাজেই রূপো, তামা, সোনা, এই তিনটে জিনিস যত বেশি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন তত বেশি কিন্তু ভারতবর্ষে জিডিপিও বাড়বে, আপনাদেরও অর্থনৈতিক জায়গায় মুনাফা বাড়বে। এর পাশাপাশি বলবো, যদি আপনি রোগবিহীন থাকতে চান তাহলে তো অবশ্যই এই 6টা মাস মানে বছরের এই জুলাই মাস থেকে শুরু করুন প্রাণায়াম, এবং একটি তামার ঘটির মধ্যে একটা রূপোর বল আর সোনার বল প্রতিদিন রাতে যদি আপনি ভিজিয়ে রাখেন, সকালে আপনার মনের কামনা বলে সেই জলটা যদি খেতে পারেন, গুলিগুলো খাবেন না, আগে তুলে রাখবেন, তাহলে দেখবেন আপনি রোগ মুক্তি থেকে অনেকটাই লাভবান হবেন। অর্থাৎ আপনার জীবনে রোগ থেকে মুক্তি লাভ হবে। আমরা আয়ুর্বেদে দেখেছি তামা, রূপো, সোনা ভস্ম করে বিশেষভাবে কিন্তু ওষুধ তৈরি হয়, যেগুলো কিন্তু আমাদের অনেক বেশি সুস্থ রাখতে পারে। কাজেই এটাও কিন্তু আপনারা প্রত্যেকে প্রয়োগ করবেন। এবং ভারতবর্ষ কিন্তু 2026-এ আরও বেশি কিন্তু এগিয়ে যাবে, কিন্তু গুপ্ত শত্রুতা, নাশকতা কিছু জায়গায় এবং আভ্যন্তরীণ কিছু ঝামেলা, অশান্তিও কিন্তু ভারতবর্ষের শেষের এই 6 মাসে আমরা কিন্তু দেখতে পাবো। সেই জায়গাগুলো যাতে না আসে, ভারতবর্ষের মধ্যে যারা বসবাস করছেন, যারা ভারতবাসী, আমাদের প্রত্যেকের উচিত সঙ্গবদ্ধ হওয়া। কোনো অচেনা ব্যক্তি তার সন্নিগ্ধ আচরণ দেখলে অবশ্যই কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করুন। তাতে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা, আকস্মিক কোনো বড় দুর্ঘটনা যেটা পায়েলগাঁওতে হয়ে গেল, এইগুলো থেকে কিন্তু আমরা অনেক বেশি অ্যালার্ট হতে পারবো। আর একটা হচ্ছে, যেহেতু এটা মঙ্গলের বছর 2025 সাল, অর্থাৎ সেনাবাহিনীর বছর, যার ফলে আপনারা যেখানেই সেনাবাহিনীকে দেখুন না কেন, তাদের কিন্তু আপনারা অবশ্যই কিন্তু রেসপেক্ট দেবেন, কারণ তারা যুদ্ধ করছেন বলেই আমরা কিন্তু নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারছি। তাদের অবশ্যই, যদি কোনো বাসে বলুন, ট্রেনে বলুন, তাদের কিন্তু বসার জায়গা আপনারা অবশ্যই করে দেবেন, পারলে জল দেবেন। আপনারা যেখানে রয়েছেন তাদের কিন্তু অবশ্যই যেটুকুনি দরকার হেল্প করবেন, কারণ তারা কিন্তু, এই সৈনিকরা জেগে আছে, ভারতকে পাহারা দিচ্ছে বলেই ভারত কিন্তু এখনো কিন্তু সেফ জোনে রয়েছে। আর ভারতের ওপর যতই প্রতিকূল পরিবেশ আসুক না কেন, যে প্ল্যানেটারি পজিশন রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে, সেক্ষেত্রে জুপিটার, আমরা 4টে প্ল্যানেটকে মেন দেখে থাকি, একটি হলো জুপিটার, একটি হলো স্যাটার্ন, আরেকটি হলো রাহু এবং কেতু। তাদের যে প্লেসমেন্ট হয়েছে তাতে কিন্তু আমরা যুদ্ধ হবে, ঝামেলা হবে, কিন্তু তার থেকেও ভারতবর্ষ কিন্তু সেফ জোনে থাকবে এবং উন্নতির আসনে কিন্তু উঠবে। ভারতবর্ষে কিন্তু আস্তে আস্তে কর্মের জায়গা বৃদ্ধি হতে থাকবে, বিজনেস সেক্টর বৃদ্ধি হতে থাকবে। কাজেই বন্ধুরা, প্রত্যেকেই বলবো, আমার যেই কথাগুলো অবশ্যই আপনারা ইউটিউবে তো থাকবেই, এবং কি ঘটনা ঘটতে চলেছে, কারণ যারা অ্যাস্ট্রোলজি মানেনও না, যে জায়গা আসছে আস্তে আস্তে আপনাকে অ্যাস্ট্রোলজিও কিন্তু মানতে হবে। কারণ মানুষের ইমোশন, মানুষের সচেতনবোধ, মানুষের বিশ্বাস, আস্থা ভারতবর্ষের ওপরেই কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সেই জায়গা থেকে বলবো, ভারতবর্ষ আরও এগিয়ে যাক, প্রত্যেকটা দেশেরকে যেন ভারতবর্ষ হেল্প করতে পারে, কারণ এখান থেকেই এখন কিন্তু আমরা জানি অস্ত্র তৈরি হচ্ছে, অন্যান্য দেশে কিন্তু যাচ্ছে। ডিফেন্স সেক্টর ভারতবর্ষে খুবই স্ট্রং হয়ে গেছে, আরও যাতে স্ট্রং হয় তার জন্য আমরা কিন্তু ভারতবর্ষের সবসময় পাশে থাকার চেষ্টা করব। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি কেমন লাগছে আপনাদের, আর এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবারের স্পেশাল অনুষ্ঠান রাশিফল, সেটা দেখতে কিন্তু আপনারা ভুলবেন না। রাত্রি ঠিক 9টায় প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে লাইভে আমি সরাসরি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ইউটিউব চ্যানেলে আমাকে পাবেন। আর বহু চেম্বার আমার রয়েছে, সেখানে যোগাযোগ করুন। যারা দূরের বন্ধুরা অন্য দেশে রয়েছেন,
তাদেরকেও বলবো কনসালটেন্সি নেওয়ার জন্য 6290513152, আরেকটি নাম্বার 8697339671 যোগাযোগ করুন। আজকে এই পর্যন্ত। প্রচুর গাছ লাগান, গুরুজনদের অবশ্যই কিছুটা সেবা দিন, পা টিপুন, তাদেরকে ভালোবাসুন, তাদের নিয়ে একটু ঘুরতে বেড়ান, দেখবেন ইউনিভার্সাল সবসময় আপনাকে সাপোর্ট করছে। আজকে এই পর্যন্ত। পরের অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নেক্সট এপিসোডে। নমস্কার। আমি পিকনিক গার্ডেন থেকে এসেছি, ববিতা বিশ্বাস আমার নাম। আমি আমার ছেলের জন্য এসেছি অনেক ছোট থেকে। আমার ছেলে আজকে ইঞ্জিনিয়ার, স্ট্যাবলিশড, ভালো চাকরি করছে, সবটাই দিদির জন্য। আর এখন আমি আমার ছেলের বিয়ের জন্য এসেছি, যাতে বিবাহিত জীবন ভালো হতে পারে। আমার ফ্যামিলি থেকে আমার দিদি, ও আমার সবাই এসছে। আপনারা যারা সমস্যার মধ্যে আছেন তারা দিদির কাছে আসুন, অবশ্যই দিদির কাছে এসে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে।